এই স্যানবো ইকো রিসোর্টের কটেজগুলি বাঁশ দিয়ে তৈরি, কিন্তু ভিতরে আবার আধুনিকতার ছোঁয়াও রয়েছে। এটাই হচ্ছে আমাদের কটেজ নাম্বার 2। মনে হচ্ছে যে আমরা কোনো রিসোর্টে গিয়েছি। কক্সবাজার আসছি এরকম মনে হচ্ছে না। চলে যাচ্ছে, ঢুকে যাচ্ছে। কিভাবে এটার ভিতরে মনে পার্ল থাকে, তাই না? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভ্রমণপ্রিয় ফ্যামিলির আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি কক্সবাজারের স্যানবো ইকো রিসোর্টে। আমরা অলরেডি চলে আসছি এখানে, এখন আমরা ভিতরে যাব। আর আজকে আপনাদেরকে দেখাবো স্যানবো ইকো রিসোর্টটা আসলে কেমন। প্রথমে আমরা এখানে নেমে দাঁড়িয়ে আছি, ওয়েট করছি, বাট এখানে রিসেপশনে কাউকে দেখতে পাচ্ছি না। তো এখানে ঠিক বুঝতে পারছি না আসলে এখানে কি হচ্ছে, রিসেপশন কোথায়, লোকজন কোথায় দেখতে পাচ্ছি না ভিতরে। উইদাউট রিসেপশন এখন আমরা সামনে যাচ্ছি। ওনারা বললো যে সামনে ওখানেই বসছে, ওখানে যে কথা বলার জন্য। বুঝতে পারছি না আসলে কি হচ্ছে। মেবি এখানে কোনো প্রোগ্রাম হতে পারে। আচ্ছা, আজকে 31st জন্য মেবি ওনারা একটা সাজিয়েছেন সুন্দর। স্যানবোতে বেসিক্যালি রিসেপশন নাই। এখানে একটা রেস্টুরেন্টের খাবার প্রিপেয়ার করে ওরা, সো ওরাই বেসিক্যালি রিসেপশনের কাজটা করে। যেটা বুঝলাম যে লোকজন কম, ওনার সাথে কথা বললাম। সো ওনার এখানে থাকেন না, বাট আমার ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে এখান থেকে বিচটা অনেকটা দূরে। সো আমার এক্সপেকটেশন ছিল মেবি এখান থেকে এত বেশি দূরে হবে না, এখান থেকে হয়তো অ্যাক্সেস করা সম্ভব, এখান থেকে হয়তো আমি বিচে যেতে পারবো, বাট আসলে ওইরকম না। সো এখান থেকে আমি যদি বিচে যেতে হয় তাহলে অটোতে করে আমাকে বেশ কিছুটা দূর অন্য কোনো বিচে যেয়ে তারপরে বিচে নামতে পারবো, বাট এখান থেকে যাওয়া যাবে না। সো এটাই হচ্ছে স্যানবো ইকো রিসোর্ট। দেখা যাচ্ছে এখানে আউটলুকিং ইজ গুড, সুন্দর। সাজানো গোছানো সুন্দর। তো বেসিক্যালি বাঁশ দিয়ে তৈরি সব ম্যাক্সিমাম জিনিসপত্র। তো ইকো ভাইবটা রেখেছেন ওনারা, আর খুব বেশি বড় না। এই স্যানবো ইকো রিসোর্টের কটেজগুলি বাঁশ দিয়ে তৈরি, কিন্তু ভিতরে আবার আধুনিকতার ছোঁয়াও রয়েছে। এখান থেকে বেসিক্যালি আমি যেটা বুঝতে পারছি, এটা ভেরি অ্যাডজেসেন্ট টু দ্য হিলস, মানে পাহাড়ের একদম কাছে, পাহাড়ের গোড়ায় এটা। এখান থেকে আমি দেখা যাচ্ছে ওই পাশেই অনেক বড় একটা পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের উপরে বড় একটা গাছও দেখা যাচ্ছে। সো ইটস ইন্টারেস্টিং। এখন আমরা পাহাড়ের চূড়ায় থেকেছি, এখান থেকে বিচ দেখা যায় না বেসিক্যালি। সো বিচ যদি দেখা না যায় তাহলে আসলে কক্সবাজারের এখানে এসে লাভটা কি। আমি ভেবেছিলাম বিচ কাছেই হবে, খুব বেশি দূরে হবে না, কিন্তু এখানে প্রকৃতির মাঝে আধুনিকতার ছোঁয়ার ব্যাপারটা রয়েছে। এখানে ওদের ছোট একটা মাঠও রয়েছে, এবং এখান থেকে ভিউটা দেখা যাচ্ছে যে ঠিক রাস্তার অপোজিটে বড় বড় উঁচা পাহাড়। আর এখান থেকে যদি আপনারা বিচে যেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে অটোতে করে 10 মিনিটের রাস্তায় যে কোনো একটা অন্য বিচে যেতে হবে। এখান থেকে ডাইরেক্ট আপনারা বিচে যেতে পারবেন না। এখানে সুন্দর একটা দোলনাও আছে, এখানে বসে বসে দোল খাওয়া যাবে, এবং ঘাসগুলি সুন্দর করে ছোট ছোট করে কাটা রয়েছে, ভালোই লাগছে দেখতে। আর এখানে ছোট্ট একটা মাঠের মতো বসার কিছু জায়গা আছে। ইকো ভাইবটা ওনারা রেখেছেন। আর এটার ঠিক অপোজিট সাইডেই ওখানে কটেজগুলো দেখা যাচ্ছে। আমরা ওয়েট করছি, এখনও আমাদের রুমটা রেডি হয়নি। এর মাঝখানে আমার মেয়েটা ওই দোলনায় বসে দোল খাচ্ছে। আমরা এখান থেকে ভিউটা দেখছি। এখানে একটা রেস্টুরেন্টও আছে, রেস্টুরেন্টটা খুব পরিচিত মনে হচ্ছে। এবং এখানে এই গাছটার মধ্যে কিছু চড়ুই পাখির বাসা মনে হয় ওরা তৈরি করে রেখেছে, এটা দেখতেও ভালো লাগছে।
এটা ঠিক মারমেডের আগে এই স্যান্ডবো ইকো রিসোর্ট, তাই না বেবি? এটার ঠিক পাশেই আমরা বসে এখানে দোল খাই, যেহেতু আমাদের রুম যেহেতু এখনো রেডি হয়নি, সো এখানে বসে বসে আমরা দোল খাই। আমাদের রুম রেডি হয়ে গিয়েছে, লেটস সি রুমের ভিতরের কন্ডিশন কেমন। চলো, এটাই হচ্ছে আমাদের কটেজ, আমাদের কটেজ নাম্বার 2। চলেন কটেজের ভিতরটা কেমন একটু দেখায়। বাইরেই একটা বসার সুন্দর জায়গা আছে, এখানে বসে আড্ডা দেওয়া যাবে, এখানে বসে পাহাড়ের ভিউ এনজয় করা যাবে। আর না, ওনারা বেসিক্যালি এখানে ইকো ভাইবটা রেখেছেন, সব কিছুই হচ্ছে বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি, এবং একদম আপনার কাছে যেটা ফিল হবে যে আপনি প্রকৃতির একদম কাছেই থাকছেন। ভিতরটা যদি দেখাই, রুমের ভিতরটা বেসিক্যালি এইরকম, বেডটা ভালো, কমফি, চারদিকে কাঠ দিয়ে তৈরি করা স্থাপনা, একটা ছোট একটা ফ্রিজও আছে এখানে, এসি দেখা যাচ্ছে, বাট লাইটিংটা একটু কম মনে হচ্ছে আমার কাছে। মেবি ইকো ভাইবটাকে ঠিকমতো রাখার জন্যই হয়তো লাইটিংটা এরকম রেখেছেন। সাথে একটা ক্যাবিনেট দেখা যাচ্ছে এখানে ছোট, চা খাওয়ার জন্য হটপট আছে, বেশ কিছু টিয়ের অ্যারেঞ্জমেন্টও দেখা যাচ্ছে। সাথে এখানকার ওয়াশরুমটা, দরজাটাও কাঠের, ওয়াশরুমটা ফুললি এখনো রেডি করেনি, ওনারা কাজ করছেন, কিছু অ্যামিনিটিস এখনো দেওয়া বাকি, বাট এটা বাথরুমের কমোড ক্লিন, সুন্দর, আর শাওয়ার ক্লোজার আলাদা করে আছে। বাট এখানে দেখলে অনেকটা মনে হচ্ছে যে আমি খোলা জায়গায় মেবি ওয়াশরুম এরকম মনে হচ্ছে, বিকজ বাইরে থেকে অনেক কিছুই দেখা যাচ্ছে এখানে, আমি যেটা দেখতে পাচ্ছি। শাওয়ার ক্লোজারের জায়গাটা আলাদা, আর এখানে ফাঁকা দেখা যাচ্ছে, বাইরে মনে হচ্ছে বাইরে যদি কেউ থাকে ওখান থেকে ভিতরে দেখতে পাবে, সো এটা একটা প্রাইভেসি ইস্যুস আমার মনে হয়েছে। এটা হচ্ছে ওয়াশরুম থেকে বের হয়ে এই পাশে আরেকটা ছোট্ট একটা ব্যালকনিও আছে। ব্যালকনিতে বসার জন্য কোনো জায়গা নেই, বাট একটা কাঠের বসার একটা আসন দেখা যাচ্ছে, এবং এটার পাশে একদম বাউন্ডারিটা দেখা যাচ্ছে, আর এই পাশে আরেকটা কটেজ। এই দুইটা কটেজের মাঝখানে পাশের বেড়া দেওয়া, যাতে দুইটার প্রাইভেসি মেনটেন করার জন্য। আর ছোট্ট একটা জায়গা আছে এখানে পিছনে। বাইরে আরেকটা বাগানের মতো দেখা যাচ্ছে। রুমটা একদম ফুললি ইকো একটা ভাইব রেখেছেন ওনারা। আর এখান থেকে বের হলেই আপনি অপোজিটেই পাহাড় দেখা যাচ্ছে অনেক। আমরা এখন যাচ্ছি কাঁকড়া বিচের দিকে। কাঁকড়া বিচে যে একটু ফান অ্যাক্টিভিটিস কিছু করবো। আমার মেয়েটা অনেকক্ষণ ধরেই আসলে বিচে নামতে চাচ্ছিল, বিচে নামা হয় নাই। এখন যে বিচে নামবে, একটু বালি টালি ধরবে, পানিতে একটু লাফলাফি করবে, এখন আমরা ওদিকে যাচ্ছি। কাঁকড়া বিচে যেতে হলে এরকম একটা সাঁকো পার হতে হয়। ব্রিজ পার হয়ে গেলাম, কাঠের ব্রিজ, অনেক বড় ছিল ব্রিজটা। এখন দুই পাশে ঝাউবনের মাঝখান দিয়ে আমরা হেঁটে যাব কাঁকড়া বিচে। তো আমরা এই যেদিক দিয়ে হেঁটে আসলাম, পিছনে অনেক উঁচা পাহাড় দেখা যাচ্ছে, আর পাহাড়ের পাশে এই পাশে বিশাল একটা মাঠ দেখা যাচ্ছে, খুব সুন্দর ফুটবল খেলার মাঠ। এক পাশে ঝাউবন, মাঝখানে ফুটবল খেলার মাঠ, আর আরেক পাশে পাহাড়ের সারি, খুবই সুন্দর লাগতেছে, চমৎকার লাগতেছে। দুই পাশে ঝাউবনের মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, অনেক ঘন ঝাউবন দেখা যাচ্ছে।
মাঝখানে মনে হচ্ছে জঙ্গলের কোনো মাঝখানে চলে আসলাম নাকি আমরা, অনেক ঘন। এই ঝাউবন পার হয়ে চলে আসলাম আমরা বিচের কাছাকাছি, বাট এদিক দিয়ে হেঁটে যেতে অনেক কষ্ট হচ্ছে, বিকজ বালিগুলি এত ডেপথ, পা দেবে যাচ্ছে, সামনের দিকে এগোতে অনেক কষ্ট হচ্ছে। আমার মেয়েটা অনেক টায়ার্ড হয়ে গেছে, ওকে কোলে নিয়ে কিছুক্ষণ আমি হেঁটেছি, আমিও এখন টায়ার্ড হয়ে গিয়েছি। বাট এখানকার ভিউটা খুব সুন্দর লাগছে। ওই যে দূরে, অনেক দূরে কলাতলি বিচ দেখা যাচ্ছে, সাথে পাহাড়ের সারিও দেখা যাচ্ছে। এটাই হচ্ছে কাঁকড়া বিচ। মেবি এখানে অনেক কাঁকড়া কিছুক্ষণ পর উপরে উঠে উঁকি দেয়, যদি দেখে যে মানুষের বিচরণ দেখলে ওরা আবার ভিতরে গর্তে লুকিয়ে যায়। বিশেষ করে একদম ভোরবেলা যদি কেউ আসেন আপনারা, তাহলে অনেক কাঁকড়া দেখতে পাবেন এখানে, প্রচুর অনেক কাঁকড়া উপরে উঠে এবং পুরা লালে রঙিন হয়ে যায় তখন এই বিচটা। সমুদ্রের নীল পানির সাথে, আকাশের নীল রঙের সাথে লাল রঙের একটা বিচ তখন মনে হয়। অবশেষে আমরা পৌঁছালাম একদম পানির কাছে, সমুদ্রের পানির কাছে। পানির স্রোতগুলো দেখা যাচ্ছে খুব সুন্দর এবং অনেক শব্দ পাচ্ছি, স্রোতের শব্দ পাওয়া যাচ্ছে। সমুদ্রের পানির কাছে আসলে অন্যরকম একটা অনুভূতি কাজ করে, অ্যাডভেঞ্চার একটা ফিল হয়, মনে হয় যেন আমি কোনো অ্যাডভেঞ্চারে আসছি। আমরা চলে আসছি সমুদ্রের পানির কাছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা পানি ছুঁয়ে দেখবো সমুদ্রের পানি। চলো বেবি, আমরা সমুদ্রের যাও আমরা সমুদ্রের পানি একটু ছুঁয়ে আসি। যাও চলো একটু পানি একটু ছুঁয়ে দেখি আমরা। চলো বেবি, পানিটা বেশি দূরে যাবে না, জাস্ট পানিটা একটু ছুঁয়ে দেখবে, তারপর আবার এইখানে দাঁড়াও। এই দেখো পানি আমাদের কাছে চলে আসবে এখন, দেখো আসতেছে আমাদের পায়ে। আরেকটুর জন্য আসলো না, আরেকটু সামনে যাই। চলো, এইখানে আসবে এখন। দেখি এই স্রোতটা আসে কিনা। আসো আমার কাছে বেবি। এই যে আমাদের পা ছুঁয়ে যাবে এই স্রোত, এখনো আসে নাই। আরেকটু সামনে যাই। চলো, এই স্রোতটা এখন আমাদেরকে ভিজিয়ে দিয়ে যাবে বেবি। দেখো ওই স্রোত অনেক জুড়ে, হিংস্র একটা স্রোত আসছে, আমাদের পা ভিজিয়ে দিয়ে গেল। সমুদ্রের পানি আমরা স্পর্শ করলাম অবশেষে। তুমি এখন কি করবে? পানি নিয়ে আসবে বেবি। ওকে, এখান থেকে পানি নাও তুমি তাহলে, এটাতে করে পানি আসছে না, দাও, আমি তোমাকে হেল্প করছি, পানি নিয়ে দিচ্ছি এখান থেকে। ওখানে থাকো। হ্যাঁ, এই দেখো এখন পানি নিব তোমার এটাতে। এই যে পানি নিয়েছে তোমার এটায়, অনেক পানি নিয়েছে। এবার চলো খেতে করে, চলো যাও। তারপরে এখন পানি নিয়ে তুমি, হ্যাঁ, ওই কোথায় রাখবে পানি নিয়ে? কোথায় রাখবে? এটাতে। ওকে, আজকে বেবির অনেক কাজ করতে হবে তোমাকে, অনেক কাজ শেষ করতে হবে। এই বালিগুলি এখন তুমি ফেলো এখান থেকে। গুড, তুমি পারছো বেবি, ভেরি গুড। তারপরে তুমি ওই যে ওটা দিয়ে তোলো বালিগুলো। আচ্ছা, কি করবো আমি? বালতিতে কাজ করবো। ওকে, বালতিতে কাজ করবো। এটা কি অক্টোপাস? ওরে বাবা, অক্টোপাস বানাও তো তুমি। আর এটা কি গলদা চিংড়ি? দেখো গলদা চিংড়ি বানাও। তুমি পারো কিনা দেখি। আমাকে বেলচাটা দাও, এই বেলচা দিয়ে আমি মাটিগুলি, যে দেখো বালতির এই মাটিগুলি বেলচা দিয়ে তুলতে হবে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, তুমি ওই যে অক্টোপাস বানাও এটা দিয়ে। সুন্দর, ভেরি গুড অ্যাক্টিভিটিস, তুমি পারছো, ভেরি গুড বেবি। আমি এই বালতিতে যে এই বালিগুলি হচ্ছে বেলচা দিয়ে আমি তুলে দিচ্ছি তোমার জন্য। হ্যাঁ, নাও। হ্যাঁ, এই তো হচ্ছে গুড। এই যে আমি দেখো, এই যে এই বালতি থেকে এই যে সবগুলো বালি এখানে ফেলছি, দেখছো? সবগুলি নিয়েছি। এই যে এটা খালি হয়েছে এখন। তারপরে আমি কি করবো বলো? পানি নিয়ে আসবো এখান। পানি কোথা থেকে আনবো বেবি? ওখানে পানি, সমুদ্র থেকে পানি নিয়ে আসবো এটাই? সমুদ্রের পানি যদি শেষ হয়ে যায় এটা দিয়ে আনলে অনেক বেশি থাকবে, কিন্তু এটা দিয়ে আনলে যদি সব পানি শেষ হয়ে যায় সমুদ্রের, তখন কি হবে? ভয় পাচ্ছি যদি পানি সব শেষ হয়ে যায়, এটা দিয়ে যদি পানি নেই। হ্যাঁ, সব সমুদ্রের পানি নিয়ে নিবে তুমি এটা দিয়ে? হ্যাঁ, ও তুমি কি দেখে যাচ্ছ নিচে? এগুলাতে কি হবে?
হ্যাঁ, সমুদ্রের পানি শেষ হয় নাই, সব নিয়ে যাচ্ছ যে তুমি। হ্যাঁ, সমুদ্র কান্না করবে তো, সমুদ্রের পানি যে নিয়ে যাচ্ছ তুমি, তখন কি হবে? সমুদ্র কান্না করবে না বেবি? ও, এগুলো নাই, কান্না করবে না তাহলে? আচ্ছা ঠিক আছে। সমুদ্রে দেখো, তোমার মেয়ে সমুদ্রে সব পানি নিয়ে আসছে। এখন কি করবে তুমি এটা দিয়ে? ও, এইখানে পানি দিয়েছো, এখানে রাখার জন্য আনছো। তারপরে কি করবে? কি করবে এগুলো দিয়ে? কি করবে এগুলো? স্লাইম করবে, স্লাইমের মতো। তাহলে একসাথে দিব, একসাথে জমাবে সব। ও, রুটি বানাচ্ছ? নাও, তোমাকে অনেক দিলাম আমি, নাও। এখন কোথায় যাবা? ওখানে কি করবা? কি করবে ওখানে? পানি, আবার যদি পানি নিয়ে আসো, যদি এখন এক বালতি পানি নিবে তুমি, এই সমুদ্রের সব পানি নিয়ে যাবে তুমি? হাই হাই, তাহলে সমুদ্র খালি হয়ে যাবে না? বলো বলো না, সমুদ্র খালি হয়ে গেলে তখন কি হবে? আঙ্কেলরা বকা দিবে না তখন? হ্যাঁ। ও, এই পানি নিয়ে কি করবে তুমি বেবি? এই পানি নিয়ে কি করবে বলো? আর অনেক বড় বড় ঢেউ আসতেছে বাবা, ওরে বাবা, তুমি সব পানি নিয়ে যাচ্ছ। সমুদ্র এসে তোমাকে আদর করে দিচ্ছে। না না, মাথা। এখানে অনেক সুন্দর আয়োজন চলছে, কাদা, মাটি, বালি সবকিছুর সংমিশ্রণে। আমার মেয়ের অনেক দিনের স্বপ্ন পূরণ হচ্ছে, ওকে বালি ঘাটতে দেওয়া হচ্ছে। এত সহজে বাবা মা ওকে বালি ঘাটতে দিবে, ও বিশ্বাসই করতে পারছে না যে আমাকে এগুলো করতে দিল। কিছু একটা আবিষ্কার হয়ে যাবে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার মেয়ে আর তার বাবা সমুদ্রের পানিতে খেলায় মেতে উঠেছে। আমার মেয়ে যখন থেকে এসেছি তারপর থেকেই পানি ধরবো, সমুদ্রে যাব, পানি ধরবো, সমুদ্রে যাব। তাকে সাধারণত আমরা খুব একটা ছেড়ে দেওয়া, যেটাকে বলে পানি ধরা, বালি ধরা, দৌড়ানো ঘাসে, মাটিতে, ইউজুয়ালি দেই না করতে খুব একটা। সে আজকে এরকম পানি আর এরকম বালি পেয়ে এখন আজকে আমরা ফ্রি করে দিয়েছি, ধরো বালি ধরো, বালি ধরো, পানি ধরো, পানি। মাথায় এক বালতি পানিও সে ঢেলে ফেলেছে। দেখা যাক কি হয়। মায়াবন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিবন অকারণ, মায়াবন বিহারিণী। তারা ঝিনুক কুড়াচ্ছে, দেখা যাক তারা কতগুলো ঝিনুক নিয়ে আসতে পারে। একটা বালতিও সাথে নেওয়া হয়েছে। আমার মেয়ে গতকাল বালতি কিনেছে, বালি নেবে, ঝিনুক নেবে, আর কি কি নিবে সেই জানে।
আমার মন কেমন করে, আমার মন কেমন করে, কে জানে, কে জানে, কে জানে কাহার তরে মন কেমন করে। তো একটা ঝিনুক দেখা যাচ্ছে, এটা মাটির নিচে চলে যাচ্ছে, মাটির নিচে চলে যাচ্ছে, দেখে যাচ্ছে কিভাবে কিভাবে এটার ভিতরে মনে পার্ল থাকে, তাই না? এই চলে গেল বেবি, দেখো এই যে দেখো বেবি, এই হ্যাঁ এটা কোথায় গেল? এই থাক থাক থাক, এই যে এইটা আবার চলে যাচ্ছে, দেখো দেখো দেখো, নড়তেছে, মাটির ভিতরে ঢুকে যাচ্ছে বেবি। এটা ভয়ে আতঙ্কে মাটির নিচে চলে যাচ্ছে বেবি, দেখছো? একদম ভিতরে চলে গেল, দেখছো? ভালো লাগছে, ভালো লাগছে, কেন তা বলতে পারি না। ভালো লাগছে, ভালো লাগছে, কেন তা বলতে পারি না। আলো ধার নিকট দূর, আলো ধার নিকট দূর, ঘুম পাড়ানি গান, ঘুম ভাঙানো সুর লাগছে, ভালো লাগছে, কেন তা বলতে পারি না। ভালো লাগছে, ভালো লাগছে, কেন তা বলতে পারি না। আজকে আবারও অ্যাজ ইউজুয়াল মেরিন ফিশ, এটা হচ্ছে হিমছড়িতে এই রেস্টুরেন্টটা। এখানে বারবিকিউ খুবই মজা পেয়েছিলাম, আমি গত 2বার আসছি, 2বারই খুবই মজা পেয়েছিলাম, আজকেও ট্রাই করবো। তো এখানকার সবুজ ভাই আছেন, সবুজ ভাইয়ের সাথে আজকে দামাদামি করছি, দেখা যাক রেড স্ন্যাপার খাবো। সবুজ ভাই আর আরজু ভাই, তো রেড স্ন্যাপার কোনটা? এটা কোরাল, কোরাল লবস্টার, ওকে আচ্ছা। তাহলে রেড স্ন্যাপার কত আর কোরাল কত বলেন, আর লবস্টার কত? এটা হচ্ছে পার 100 গ্রাম হচ্ছে 300 ফ্রাই আর কারি 2 পেঁয়াজ, আর এটা হচ্ছে পার 100 গ্রাম 200, এটা হচ্ছে পার 100 গ্রাম 250। 250 রেড স্ন্যাপার 250 পার 100 গ্রাম। 100 গ্রাম, আচ্ছা ঠিক আছে। তাহলে যেহেতু আমাদের একটা কনসেপ্ট আসছে, সেক্ষেত্রে আপনাদের একটু ডিসকাউন্ট করা হবে। আচ্ছা আচ্ছা, আর আপনাদের এটা থেকে যদি কেউ আসে যদি বলে তাহলে ওনাদের জন্য ঠিক আছে। আপনি যদি মানে আপনারা যদি এখানে আসেন তাহলে এই আমার রেফারেন্স যদি ইউজ করেন সেক্ষেত্রে ওনারাও আপনাদেরকে ডিসকাউন্ট দিবে। এবং ডিসকাউন্ট বলতে ওনাদের চাহিদা মতো মানে আচ্ছা ঠিক আছে। ওয়াও, ওরা অনেক সুন্দর করে সাজিয়েছে স্যানবো এই রিসোর্টটা, ঠিক মারমেডের পাশেই। ওরা এত সুন্দর করে লাইটিং করেছে স্যানবো, এবং খুব লাইট মিউজিকের আয়োজন করেছে, এবং এখানে বারবিকিউ ডিনার হচ্ছে। মিউজিশিয়ানরা এখানে বসে গান গাচ্ছেন, একটু পরপর সুন্দর সুন্দর নস্টালজিক কিছু গান গাচ্ছেন, এবং এখানে খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে। এবং আমার মেয়ে খুব খুশি এত লাইটিং দেখে। এই ধরনের লাইটিংকে ও ছোটবেলা থেকে তিতান বলতো, ও সত্যি অনেক অবাক হয়ে গিয়েছে, এত তিতান। আমি এখানে এই বরাবর একটা চাঁদ দেখা যাচ্ছে, ওইখানে পাহাড়ের উপরে একটা অদ্ভুত ধরনের একটা গাছ আছে, অনেক বড় গাছটা, ঠিক মাথায় চাঁদটা উঠেছে। এটা খুবই অদ্ভুত করে লাগছে, চাঁদটা মনে হচ্ছে একটু শিশির একটা অনুভূতি, একটু ভয় ভয়। এইভাবেই আমরা আমাদের 31st নাইট উদযাপন করছি। এখানে বসে এখন বেসিক্যালি আমরা খাবো, রুমে বসে আরাম করে করে খাবো, আর ওইখানে লাইটিং করা, ওইখানে গান বাজনা হচ্ছে, ওইটার আয়োজন দেখছি এখানে বসে। সকালবেলার মনে হচ্ছে যে আমরা অন্য কোনো রিসোর্টে গিয়েছি। কক্সবাজার আসছি এরকম মনে হচ্ছে না, কক্সবাজারের যে ভাইবটা সেটা এখানে নাই, বিকজ এখান থেকে বিচটা একটু দূরে। সেই হিসাবে প্রক্সিমিটি টু বিচ এটা হচ্ছে একটু বেশি, এটা নিয়ারেস্ট না। আমি সকালবেলা একটা কাপ কফি খেতে খেতে একটু ঘুরছি, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ওই যে উপরে ওই মাথায়, পাহাড়টার মাথায় একটা গাছ দেখা যাচ্ছে,
এই গাছটার ঠিক উপরেই গতকাল রাতে চাঁদ উঠেছিল। এই গাছটা কেমন যেন একটু ভুতুরে ভুতুরে রাখছিল রাতের বেলা, আর এটার ঠিক মাথায় চাঁদ উঠছিল। তো তেমন একটা ভয়ঙ্কর পরিবেশ ছিল রাত্রিবেলা। সকালবেলার নাস্তা ব্রেকফাস্ট আমাদের খুবই লিমিটেড আইটেম দেখা যাচ্ছে। পরোটা, ডিম ভাজি, আলু ভাজি, আর হচ্ছে মুগ ডাল দিয়েছে সামান্য একটু, আর সাথে চা দিবে আর 2টা পানি। তো আয়োজন খুবই লিমিটেড, বাট টাকা কিন্তু ওরা ভালোই নিয়েছে। আমরা ঠিক এই জায়গাটায় বসেই আমরা একটু আমাদের রুমের বাইরে একটু সুন্দর একটা জায়গা আছে এখানে বসার, এখানে বসে আমরা নাস্তা করছি। আর যদি রিসোর্টের খরচের কথা বলি, ওরা পার নাইট 6000 করে নিয়েছে। বাট এই 6000-এর তুলনায় ওদের সার্ভিস এবং ওদের খাবার, সকালবেলা ব্রেকফাস্ট সব কিছু মিলিয়ে খুব একটা আসলে আমার পছন্দ হয়নি। আজকে চলে যাচ্ছি এখন স্যানবো ইকো রিসোর্ট থেকে। এখানকার এক্সপিরিয়েন্স, এখানকার রুম সার্ভিস আমার খুব একটা পছন্দ হয়নি, ওনাদের আরও ইমপ্রুভমেন্টের অনেক কিছু আছে। আর রুমের ভিতরে PABX কানেকশন নেই, PBও নেই। PABX কানেকশন না থাকাতে আপনাকে এখানে বারবার ওদেরকে খোঁজার জন্য এখানে এসে বলা লাগছে সেটা লাগবে বা ওটা লাগবে, এবং ওদের রেসপন্সটা খুব একটা ভালো না, অনেক ডিলে রেসপন্স। এবং যখনই যেটা চাওয়া হয় তখন বলে হয় নাই অথবা দেরি হবে, এরকম এই ধরনের এক্সকিউজ। সকালবেলা আমার বাচ্চার নাস্তাটাও স্কিপ করতে চাচ্ছিল, পরে আমি জোর দেওয়াতে ওরা দিয়েছে পরে। এটা হচ্ছে আমাদের ওভারঅল রিভিউ। আপনারা দেখছেন ভ্রমণপ্রিয় ফ্যামিলি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিওগুলো এই চ্যানেলে আপলোড করছি। আপনাদের যদি আমাদের এই ভিডিওসগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই সমাপ্ত করতে যাচ্ছি আমাদের কক্সবাজার যাত্রা এবং স্যানবো ইকো রিসোর্টের স্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আর হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।